আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ অনেকদিন পর আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের ঘরে ছোটখাটো একটা দাওয়াতের প্রিপারেশন চলছে। তো দাওয়াতের 2-3 দিন আগ থেকে যতগুলো পারা যায়, যতটুকু করা যায়, তো সেগুলো আমি প্রিপারেশন করে থাকি। তো একা হাতে সবকিছু করতে হয়, তাই 2-3 দিন আগ থেকে যেগুলো পারা যায় আর কি, সেগুলোই আমি রেডি করে নিচ্ছি। দাওয়াত বলেন বা যেকোনো অনুষ্ঠান বলেন, আমি সবকিছুই সহজভাবে করার চেষ্টা করি। আর আমি এই দাওয়াতের প্রিপারেশনটা কিভাবে সহজভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দাওয়াতের 2-3 দিন আগে আমি যেগুলো করেছিলাম, প্রথমেই ব্রেড প্যাটিস আর চিকেন পফ পেস্ট্রি বানিয়েছিলাম। তো এগুলোর জন্য আমি প্রথমেই 500 গ্রামের মতো চিকেন নিয়ে এগুলোর মধ্যে জিরা পাউডার 1/4 টিস্পুন আর গরম মসলা হচ্ছে 1/4 টিস্পুন আর রেড চিলি পাউডার সামান্য। আমি এখানে খুবই সামান্য মশলা ইউজ করেছি। আর সাথে কেউ চাইলে ক্রাশ চিলিও দিতে পারেন। আর ধনিয়া পাউডার দিয়েছি সামান্য, কারি পাউডারও সামান্য, আর ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন দিয়েছি, আর লবণ 1 টিস্পুন লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি 2 ঘন্টার জন্য। চিকেন পফ পেস্ট্রির জন্য ফিলিং যেটা দেব সেটা রেডি হয়ে গেছে। এখন ব্রেড প্যাটিসের জন্য ফিলিং রেডি করছি। ব্রেড প্যাটিস ফিলিং এর জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রামের মতো চিকেন, শ্রেডেড চিকেন নিয়েছি। আমি প্রথমে চিকেনগুলোকে বয়েল করে তারপরে শ্রেড করে নিয়েছি। তারপরে একটা প্যানের মধ্যে কিছু তেল দিয়ে আর আদা রসুন আর পেঁয়াজ দিয়ে এগুলো ভালোভাবে সফট করে নিয়েছি। এর মধ্যে আমি কিছু কাঁচামরিচও দিয়েছি, দিয়ে এর মধ্যে শ্রেডেড চিকেন দিয়ে এগুলোকে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে কুক করেছি। তার 2-3 মিনিট কুক করার পর এর মধ্যে আমি কিছু গরম মশলা পাউডার আর জিরা পাউডার দিয়ে আবারও 2-3 মিনিট কুক করার পর এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হাফ কাপের মতো সুইট কর্ন দিয়ে আবারও এগুলোকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে কুক করব। এগুলো বেশি সময় কুক করতে হয় না, অলরেডি এগুলো কুক করা। আর আমি এখানে এর মধ্যে খুবই হালকা মশলা ইউজ করছি, কারণ এই ফিলিংটা একেবারে ক্রিমি একটা ফিলিং রেডি হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি কিউব করে কেটে নিয়েছি, রেড আর গ্রিন আর ইয়েলো কালারের ক্যাপসিকাম দিয়ে এগুলোকে আবারও কিছুক্ষণ কুক করব। কেউ চাইলে আবার এক কালারের ক্যাপসিকাম দিতে পারেন, ইয়েলো বা গ্রিন বা রেড, যার যার কাছে যেটা আছে। আমি 3 কালারের দিয়েছি, দেখতে আসলে সুন্দর লাগে। এগুলোকে একটু নেড়েচেড়ে দেওয়ার পরে দিয়ে দেব মোজারেলা চিজ। এখানে আমি 1 কাপ মোজারেলা চিজ নিয়েছি। তো এগুলোকে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব। আর এগুলো মিক্স করার পর রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আরেকটা প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে এর মধ্যে আদা রসুনের ক্রাশ করা আদা রসুন দিয়ে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসার পর আগে যে ম্যারিনেট করা চিকেন রেখেছিলাম, তো সেগুলো দিয়ে এগুলোকে কুক করে নেব। চিকেনগুলোকে এইভাবে রেখে 7-8 মিনিট কুক করে নেব। দাওয়াতের প্রিপারেশনের ভিডিও অনেকের কাছে আসলে ভালো লাগে। আমার আরেকটা ভিডিও আমার চ্যানেলে আছে, আরো 2-3টা হবে। কেউ চাইলে দেখে নিতে পারেন। খুবই সুন্দর আর ইজিলি প্রিপারেশন করেছি। এই ভিডিওগুলো আমি প্রথমে করতে চাইনি। আসলে ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে। তারপরেও যতটুকু পেরেছি করেছি। আসলে সবকিছু করতে গেলে ভিডিও করার সময় মনেও থাকে না যে কোনটা করব কোনটা না। অনেক সময় আমি অনেকগুলো ভিডিও করতেই পারিনি। রান্নার অনেকগুলো ভিডিও করতে পারিনি। যখন মনে হয়েছে তখন একটু একটু করে করেছি। আর এই ভিডিওগুলো আসলে করতে চাইনি। হঠাৎ মনে হলো না, করেই ফেলি, একটু একটু করে যতটুকু পারি করে ফেলি। অনেক দিন হলো কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো অনেকগুলো ভিডিও আসলে জমা হয়ে থাকে। আর এখন ব্রেড প্যাটিস বানানোর জন্য আমি এখানে ব্রেড নিয়েছি, ব্রেডের চারপাশ কেটে নিয়েছি, নিয়ে এখন এর মধ্যে আমি ব্রেডের উপরে সামান্য মায়োনিজ লাগিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ আর চিকেনের ফিলিং দিয়ে 2 চামচের মতো চিকেনের ফিলিং দিয়েছি। আর উপরে আরো সামান্য মোজারেলা চিজ দিয়ে এবার
ব্রেডটাকে ভালোভাবে সিল করে নিচ্ছি। আর কিভাবে সিল করছি দেখে বুঝতে পারছেন। এইভাবে একটু প্রেস করে করে ভালোভাবে সিল করে নিতে হবে। আর এইভাবে যদি আমরা সিল করে নেই তো যখন আমরা তেলের মধ্যে ভাজবো সেটা আর খুলে যাবে না। আর ব্রেড দিয়ে আমরা যখন প্যাটিস বানাবো তখন বাড়তি যে অংশটা থাকে সেটা যদি আমরা এইভাবে নাইফ দিয়ে কেটে ফেলি তাহলে দেখতে সুন্দর লাগবে আর স্মুথ লাগবে। আর এই তো সবগুলো ব্রেড প্যাটিস আমি এইভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন ব্রেড ক্রাম্বসে কোট করব। ব্রেডগুলোকে কোট করার জন্য আমি ৩ টা ডিম ভেঙে এর মধ্যে সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে একটা ব্রেড প্যাটিস নিয়ে ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বস এর মধ্যে কোট করে নেব। আর এইভাবে ব্রেড ক্রাম্বস এর মধ্যে কোট করে নেব যেন কোনো অংশ ফাঁকা না থাকে। আর যদি কোনো অংশ ফাঁকা থাকে তাহলে সেখানে তেল আমরা যখন ফ্রাই করব তেল ঢুকে যাবে। কারণ যে অংশটা খালি থাকবে সেখানে ফাটা ফাটা ভাব চলে আসবে আর সেটা আমরা চোখে দেখতে পারি না। গরম তেলে দেওয়ার পর সেটা ফিলিংটা ভিতরের যে ফিলিং সেটা বের হয়ে আসে। যাই হোক, পফ পেস্ট্রি বানানোর জন্য আমি যে চিকেনের ফিলিংটা রেডি করেছিলাম এখন এর মধ্যে কিছু মোজারেলা চিজ দিয়ে মিক্স করে নিয়েছি। এখন পেস্ট্রি রোলটা কেটে নেব। যে শেপ দিয়ে বানাবো সেই শেপে কেটে নেব। আমি এখানে প্রথমে রেক্ট্যাঙ্গল শেপে বানাবো। আর এখন সেই শেপ দিয়ে কেটে নিচ্ছি। কেউ চাইলে এগুলো কাটার আগে মার্ক করে নিতে পারেন। তো আমি আসলে মার্ক করার দরকার হয় না। আমি প্রায় এগুলো বানিয়ে থাকি আর এইভাবে কেটে নেই। আমার কাছে ইজি হয়ে গেছে আর এগুলো আমি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেই। বেশিরভাগই সময় আমি এই চিকেন পফ পেস্ট্রি গুলো বানাই। দাওয়াত বলেন বা যেকোনো অনুষ্ঠান বলেন এগুলো আমার থাকে। সবসময় আমি এগুলো বানিয়ে থাকি। এগুলো কাটা হয়ে গেলে আমি এর মধ্যেও প্রত্যেকটার মধ্যে মোজারেলা চিজ দিয়েছি। আমার এখানে একটা রং হয়ে গেছে। আমি সবগুলা শিটের উপরে মোজারেলা চিজ বা চিকেন দিয়ে ফেলেছি। একেকটা শিট তো খালি থাকবে যে একটার উপরে আরেকটা দিব। কিন্তু আমি সবগুলোর উপরে দিয়েছি। তবে কোনো প্রবলেম হয়নি। আমার কাছে আরো কয়েকটা পফ পেস্ট্রির শিট ছিল তাই ম্যানেজ করে নিয়েছি। আসলে অনেক তাড়াহুড়ো করে করছি। বাচ্চাদের স্কুল, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দিতে হবে, খাওয়াতে হবে। অনেক কিছু করতে হয়, অনেক সময় লেগে যায়। তো একটু তাড়াহুড়ো করতে গিয়ে এইভাবে হয়েছে। তো এরকম হয়ে যায়। পরে এটা ম্যানেজ করা যায়, কি আর করা। তারপর এখন হচ্ছে আমি ট্রায়াঙ্গল শেপ দিয়ে পফ পেস্ট্রি বানাবো। তো কিভাবে আমি শেপ করে নিচ্ছি একটু দেখে নেবেন। এটা আসলে খুবই ইজি। প্রথমে এইভাবে ফোল্ড করে শেপটা করে নিলে ইজিলি কাটা যায়। ট্রায়াঙ্গল পফ পেস্ট্রি বানাতে গেলে আমাদের অনেক সময় শেপটা হয় না। একটা ছোট একটা বড় হয়ে যায়। তাই এইভাবে শেপ করে নিলে প্রত্যেকটা এক সমানভাবে শেপ হবে। ছোট বড় হবে না। এখন এর উপরে আমি চিকেনের ফিলিংটা দিয়ে মোজারেলা চিজ দিয়ে সিল করে নিচ্ছি। আর এটা প্রথমে এইভাবে আঙ্গুল দিয়ে প্রেস করে করে সিল করে নেব। তারপর একটা ফোর্ক দিয়ে ভালোভাবে সিল হয়ে যাবে। ফোর্ক দিয়ে করলে ভালোভাবে সিল হবে। আর এটা ভালোভাবে সিল না করলেও কোনো প্রবলেম নেই। এটা আমরা বেক করব। তো সিল না হলেও এর যে লেয়ার সেটা সুন্দরভাবে ভেসে আসবে। সবগুলো পফ পেস্ট্রি আমার রেডি হয়ে গেছে। আর এই তো আমার প্যাটিসও রেডি করে নিয়েছি। এগুলো এখন ফ্রাই বা বেক করব না। আমি দাওয়াতের দিন ফ্রাই করব বা বেক করব।
আমি এই দাওয়াতে একটা থাল রেডি করব। তো থালের জন্য একটা চিকেন রোস্ট বানাবো। আসলে রোস্ট কিনা গ্রিলের মতো হবে। তো খুবই মজার একটা সস বানাচ্ছি। কেউ চাইলে আমার মতো করেই এই সসটা ট্রাই করতে পারেন। এত মজার আরকি সসটা বানিয়েছিলাম। আর চিকেনটাও খুবই মজা হয়েছিল। সবাই আসলে প্রশংসা করেছিলেন। এত মজার চিকেন গ্রিল হয়েছিল। খুবই ডিফারেন্ট একটা গ্রিল। তো কথা বলতে, বলতে কি দিয়েছি বলাই হয়নি। কি মসলা? ১ম এ দিয়েছি কারি পাউডার ১.৫ চা চামচ, ধনিয়া পাউডার ১.৫ চা চামচ, আর রেড চিলি পাউডার হচ্ছে ২ চা চামচ, জিরা পাউডার 1/4 চা চামচ, আর গরম মসলা হচ্ছে 1/4 চা চামচ। আমি এখানে ব্লেন্ডার করা পেঁয়াজ দিয়েছি ২-৩ টেবিল চামচের মতো হবে, আর লবণ হচ্ছে ১.৫ চা চামচ, আর আদা রসুনের পেস্ট দিয়েছি ২ চা চামচ আদা, আর ২ চা চামচ রসুনের পেস্ট, আর দই হচ্ছে ২ টেবিল চামচ। সয়া সস হচ্ছে 1 টেবিল চামচ। মাস্টার্ড পাউডার আমি এখানে ইউজ করেছি 1 টিস্পুন, ১ চা চামচের মতো। আর মাস্টার্ড অয়েল আমি এখানে ৩ টেবিল চামচ ইউজ করেছি। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে আমি অরেঞ্জ দিয়েছি, হাফ অরেঞ্জ, ফ্রেশ অরেঞ্জ। একটা অরেঞ্জকে কেটে আমি হাফ নিয়েছি। আর তারপরে দিয়েছি ম্যাঙ্গো পিকল। আমি এখানে ম্যাঙ্গো পিকল ইউজ করেছি। কেউ চাইলে যেকোনো কিছু টক জাতীয় যেকোনো পিকল ইউজ করতে পারেন। তো ১ম এ আমি মসলাগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নিয়েছি। তারপরে চিকেনটাকে সেই মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে হাত দিয়ে উল্টে পাল্টিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে এইভাবে ভালোভাবে মসলাটাকে মাখিয়ে নিলে চিকেনের গায়ে ভালোভাবে মসলাটা লাগবে, আর তখন চিকেনটা খেতেও ভালো লাগবে। তো চিকেনটা মাখানোর পর আমি এটাকে পুরো রাত মেরিনেট করে রেখেছিলাম। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেউ চাইলে আবার ২ ঘন্টার মতো মেরিনেট করতে পারেন। তবে আমার হাতে সময় ছিল। আমি পুরো রাত আগের দিন এটা মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আমার হাতে সময় থাকবে না, তাই আমি আগেই মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এই চিকেনের রেসিপিটা আমি শেয়ার না করে পারছি না। আসলে নিজের কাছে রাখার জন্য আসলে এই রেসিপিটা আমি শেয়ার করছি। অনেক সময় আছে না, আমরা নিজে বানিয়ে থাকি আবার ভুলে যাই কি দিয়েছিলাম কি না। অনেক সময় ভুলে যাই। চিকেনটা খাওয়ার পর সবাই যখন প্রশংসা করছিল তখন মনে মনে ভাবছিলাম রেসিপিটা আসলে রাখা দরকার। তাই সবার সাথে শেয়ার করলাম। তারপর বাউলে আরো কিছু ড্রামস্টিক আমি মাখিয়ে নিয়েছি মসলা দিয়ে। আরো কিছু মসলা মিক্স করেছি। তো সেটা আর ভিডিও করিনি। তো মসলাটা মাখিয়ে ভালোভাবে এগুলো আমি তান্দুরি করব। এগুলো মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেব। তো পুরো রাত মেরিনেট হবে। তারপর হচ্ছে আমি এখানে গোলাপ জামুন বানাবো। গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে নিয়েছি ১.৫ কাপের মতো মিল্ক পাউডার। আর আমি এই মিল্ক পাউডারটা নিডো নিয়েছি। নিডো মিল্ক পাউডার নিলে খুবই ভালো হয়। আর সেজন্য আমি এটা ইউজ করি। সবসময় নিডো আমি ইউজ করি। আর সাথে দিচ্ছি ৩ টেবিল চামচ সুজি আর ৩ টেবিল চামচ ময়দা। বেকিং পাউডার আমি এখানে ১ টেবিল চামচ দিয়েছিলাম, তো ভুল করেছিলাম। কেউ ১ টেবিল চামচ দিবেন না, ১ চা চামচ দিবেন। তাহলে ভালো হবে মিষ্টিটা। আর আমার মিষ্টিটা বেশি ফুলে গিয়েছিল। তো ঠিক আছে, তারপরেও আ ১ চা চামচ দিলে ভালো হবে। ১ চিমটির মতো লবণ দিলাম। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করার পর এখানে দিচ্ছি আমি ২-৩ টেবিল চামচের মতো ঘি। ঘি দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। ঘির সাথে পাউডার গুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ডিম। ডিম আমি একসাথে দিচ্ছি না, আমি একটু করে দিচ্ছি। আমি এখানে ২ টা ডিম ভেঙে রেখেছিলাম। তো আমার আরেকটা এক্সট্রা লেগেছিল। তো একসাথে না দিয়ে আমি একটু করে দিচ্ছি আর পাউডার গুলো মাখাচ্ছি। পাউডারের মধ্যে একসঙ্গে আমি ডিম দিচ্ছি না, একটু করে দিচ্ছি। একসঙ্গে ডিম দিলে কি হবে যে বোঝা যাবে না কতটুকু ডিম লাগবে বা না লাগবে। তো কেউ চাইলে এর মধ্যে দুধও দিতে পারেন। রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে পারেন।
তো আমি এখানে আর দুধ দিচ্ছি না, আমি ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাখাতে মাখাতে একসময় দেখবেন যে হাতের মধ্যে এইভাবে স্টিকি হয়ে গেছে, এভাবেই হবে। তারপর মাখাতে মাখাতে একসময় দেখবেন স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। আর এই তো আমার ভালোভাবে মাখানো হচ্ছে, অনেক সময় লেগেছে, প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে এগুলো মাখাতে। একটু সময় নিয়ে মাখালে ডোটা খুব সুন্দর হবে, স্মুথ হবে। আর এখন হচ্ছে সবচাইতে ইজি এবং ফান পার্ট। প্রথমে আমি হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে কিছুটা ডো নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। ছোট ছোট করে বল বানিয়ে নিতে হবে, এটা যার যার পছন্দ মতো। কেউ চাইলে একটু বড় করতে পারেন, কেউ আবার একটু ছোটও করতে পারেন। আমি এটা একটু মিডিয়াম সাইজের করে নিচ্ছি। প্রথমে হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিলে আমরা যখন এই ছোট ছোট বল বানাবো তখন এগুলো ক্র্যাক হবে না। দেখতেই তো পাচ্ছেন কিভাবে আমি সুন্দর স্মুথ করে বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো গোলাপজাম আমার বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেল গরম করা বলতে একটু সামান্য গরম হবে। একটু সামান্য গরম হয়ে গেলে তারপর এর মধ্যে গোলাপ জামুনগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই পাটটা খুব সাবধানে করতে হবে, তেল যেন বেশি গরম হয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। বেশি গরম হয়ে গেলে গোলাপ জামুন ঠিক মতো হবে না। আর আমি দাওয়াতের প্রিপারেশনে যা যা বানিয়েছিলাম সবগুলো একসাথে আমি শেয়ার করতে পারছি না একই ভিডিওতে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমি নেক্সট ভিডিওতে আমি কি কি বানাচ্ছি, আমি আরো ডিজার্ট কাপ বানিয়েছিলাম, কেক বানিয়েছিলাম, তো আরো অনেক কিছু বানিয়েছি। নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে আমি শেয়ার করব ইনশাল্লাহ। সবকিছু একসাথে শেয়ার করলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আর আমি চাই না ভিডিও বেশি লম্বা হোক। আর এটা হচ্ছে আরেকটা ভিডিও। আমাদের ফ্যামিলির একজনের 16 বার্থডে পার্টি ছিল। তো আমাদের দাওয়াতের 2 দিন আগে এই পার্টিটা ছিল। তো সেখানে আমরা গিয়েছিলাম। তো কিছু ভিডিও করেছিলাম। তো ভাবলাম যে এ একটু ছোট ছোট কিছু অংশ, কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাচ্চারাও গিয়েছিল। তো সেখানে ওরা অনেক ফান করেছে, এনজয় করেছে। আমরাও অনেক মজা করেছি। সবাই একসাথে হলে যা হয় কি, সবকিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না। তো অনেক মজা আসলে করেছি, অনেক ভালো লেগেছে। আর এই তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।